আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নুসরাতস ক্লাস। আশা করছি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছো। আমাকে বেশ কয়েকদিন ধরে অনেক স্টুডেন্টস বলছে, বিশেষ করে এসএসসি ক্যান্ডিডেটস যারা, তারা ইংলিশ গ্রামারের অত্যন্ত জটিল এবং কঠিন একটি টপিক নিয়ে আমাকে ভিডিও আপলোড করতে বলছে। অনেকে আবার অনেকে ক্লাস চাইছে। তো দেখা যায় যে ভিডিও আপলোড করা আমার জন্য একটু কষ্টসাধ্য হয়। সো আমি ক্লাস নিতে চেয়েছিলাম, কিন্তু আবার দেখা যাচ্ছে অনেকের টাইম টেবিল মিলছে না, যে আমি টাইম দিলে ওদের টাইম মিলে না, ওরা টাইম দিলে আমার টাইম মিলে না। তো আমি ভাবলাম যে আমার জন্য একটু কষ্ট হলেও আমি বরং একটা ভিডিও আপলোড করি। সো আমি নুসরাত রহমান, তোমাদের ইনস্ট্রাক্টর। এবং আজকে আমি যে ভিডিওটি আপলোড করছি সেটি ইংলিশ সেকেন্ড পেপারে অত্যন্ত জটিল, অত্যন্ত ডিফিকাল্ট একটি টপিক, এবং আমার খুবই বিরক্ত লাগে এই টপিকটা। সেটা প্রিপোজিশন। সো আমি ইউজ অফ প্রিপোজিশন নিয়ে আজকের এই ভিডিওটি আপলোড করছি। এই ভিডিওটি শুধু এসএসসি ক্যান্ডিডেটদের জন্যই না, বরং যারা এইচএসসিতে পড়ে। গ্রামার তো শুরু হয়, মানে ফুল গ্রামার তো শুরু হয় ক্লাস 5 থেকে। সো আমি বলবো যে ইনশাল্লাহ এই প্রিপোজিশনের ক্লাসটা ক্লাস 5 টু একদম ইউনিভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত ইনশাল্লাহ সবার কাজে লাগবে। আমি ভিডিওতে, যদিও ভিডিও একপাক্ষিকভাবে হয়ে থাকে, যে আমি এখানে হয়তো অনেক কিছু বোঝাবো, কিন্তু স্টুডেন্টদের এখানে কোশ্চেন করার কোনো ওয়ে নাই। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, আমাকে পার্টিকুলারলি কোশ্চেনটা লিখে আমাকে ইনবক্স করো, অথবা আমি পেজে বা গ্রুপে যে ভিডিওটি দিচ্ছি তোমরা এখানে কমেন্ট করে জানিও যে তোমাদের এইখানে সমস্যা আছে। কমেন্টেও জানাতে পারো, ইনবক্সেও জানাতে পারো। ইনশাল্লাহ আমি সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সো যেটা বলছিলাম, আজকের ক্লাসটা যেহেতু ইউজ অফ প্রিপোজিশন নিয়ে, মানে প্রিপোজিশনের উপরে ক্লাসটা। সো ইংলিশ গ্রামারের সবথেকে কঠিন, সবথেকে জটিল এবং আমার সবথেকে বিরক্তিকর একটা টপিক এই প্রিপোজিশন। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। সো আমাদের মাদার টাং অথবা আমাদের মাতৃভাষা বাংলা। সো আমরা বাংলাতেই কথা বলি, আমরা তো ইংরেজিতে কথা বলি না, অথবা আমরা যারা ইংরেজিতে কথা বলিও, ইংলিশের ক্লাস যারা নেন তারা, অথবা আরও যারা ইংরেজি শিখেছে তারা, যারা ইংরেজিতে আমরা কথা বলি, আমরা কিন্তু খুব কনশাসলি ইংরেজিতে কথা বলি, যে কখন কোন ওয়ার্ডটা আমরা ব্যবহার করছি, ওয়ার্ডের আগে কোন প্রিপোজিশন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো ব্যবহার করছি খুব কনশাসলি, মানে খুব সচেতনভাবে আমরা এইভাবে কথা বলে যাই। আচ্ছা, আমি কি গ্রামারে ভুল করছি কিনা, আমার কথার মধ্যে ভুল হচ্ছে কিনা। কারণ আমরা 100% আমরা বাইরে জন্মগ্রহণ করিনি, এবং আমাদের মাদার টাঙ্গও ইংরেজি না। সো আমাদের জন্য প্রিপোজিশন 100% শেখাটা, বা একদম আমরা 100% প্রিপোজিশন জানবো, এটা বোধহয় আমাদের দ্বারা সম্ভব না। যাদের মাদার টাং 100% ইংলিশ, যারা একদম ব্রিটিশ অথবা আমেরিকান, তারা কিন্তু প্রিপোজিশনটা 100% ইনশাল্লাহ পারে। কারণ তাদের কথাবার্তার মধ্যেই চলে আসে। যেমন আমরা যখন বাংলা কথা বলি, আমরা কিন্তু বাংলার মধ্যেও বাংলার যে ব্যাকরণ আছে, আমরা যখন কথা বলি আমরা কিন্তু বুঝতেও পারি না যে আমরা বাংলা ব্যাকরণে কোন বিষয়টা আমরা আমাদের কথার মধ্যে উল্লেখ করছি, এখানে ক্রিয়া কোনটা, অব্যয় কোনটা, আরও অনেক কিছু আছে বাংলা ব্যাকরণে, এগুলো কিন্তু আমরা জানিও না। এক্স্যাক্টলি সেরকমই যে ব্রিটিশ এবং আমেরিকানরা কিন্তু জানেও না যে তাদের কথার মধ্যে প্রিপোজিশন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, কিন্তু তারা কিন্তু কথা বলে যাচ্ছে, এবং তাদের কথা একদম নির্ভুলভাবে তারা বলে যায়, কারণ তাদের মাদার টাংটাই ইংরেজি। সো তাদের এখানে তাদের কথার মধ্যে প্রিপোজিশন আসবে, প্রিপোজিশনগুলো একদম পারফেক্টলি বসবে, এটাই স্বাভাবিক, যেভাবে করে আমরা বাংলায় পারফেক্টলি কথা বলতে পারি। সো যেহেতু আমাদের মাদার টাং ইংরেজি না, সো আমাদের জন্য প্রিপোজিশনটা অনেক কঠিন, হাজারো প্রিপোজিশন আছে। এবং একজনের মনে পোস্ট আমি দেখেছিলাম যে সে জানতে চাইছে আমি কয়শো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়লে আমার এসএসসিতে কমন আসবে। কমন আসবে কিনা জানি না, তবে শত শত হাজার হাজার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করা পসিবল হয়তো না, এবং এটা মনেও থাকে না। আমি আমার স্টুডেন্ট লাইফে কখনো আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি কখনোই মুখস্থ করিনি, আমি কখনোই ভোকাবুলারি মুখস্থ করিনি। ভোকাবুলারি মুখস্থ করেছি মনে হয় 500 থেকে 600টা ভোকাবুলারি মুখস্থ করেছি। এবং যখন আমি দেখলাম যে ইংরেজিতে আসলে 3.5 লক্ষর মতো ভোকাবুলারি আছে, এবং এগুলো আমার শেখা হয়তো সম্ভব না। সো আমি ভোকাবুলারি এগুলো একদম শেখা বাদ দিয়ে দিয়েছি। সো আমি নিজে নিজে ইংরেজি প্র্যাকটিস করতে করতে, এবং যেহেতু আমার ডিপার্টমেন্ট ইংলিশ, সো সেখানে পড়তে পড়তে আমার আলহামদুলিল্লাহ অটোমেটিক্যালি আমি ইংলিশে কথা বলা বা ক্লাস নেওয়া, এগুলো আমার জন্য সম্ভব হয়েছে। সো তোমরা যদি নিজেরা প্র্যাকটিস করো, নিজেরা যদি ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করো, আমি সবসময় বলি ইংরেজি শেখার একটাই ওয়ে, তোমরা নিজেরা
ইংরেজিতে কথা বলবে। চ্যাটজিপিটি আছে এখন, চ্যাটজিপিটি ইউজ করবে, ইনশাল্লাহ তোমরা ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে যাবে। সো আমি আর কথা না বাড়িয়ে আমি প্রিপোজিশনের ক্লাসটা নেওয়া শুরু করি। আমি আবারও বলছি, তোমাদের যেখানে সমস্যা হবে, যদি কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে, অবশ্যই আমাকে ইনবক্স অথবা কমেন্টের মাধ্যমে জানাবে। আমি সেই সমস্যাগুলোর সলভ করার চেষ্টা ইনশাল্লাহ আমি করব। ফার্স্টে আমরা জানি যে প্রিপোজিশন মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রিপোজিশন। প্রিপোজিশনের ডেফিনেশনটা কি? A preposition is a word that shows the relation of a noun or pronoun to another word in a sentence, usually showing time, place, direction or position. তার মানে হচ্ছে প্রিপোজিশন একটা ওয়ার্ড যেটা নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট যেটা অ্যানাদার ওয়ার্ডের আগে বসে সেটা টাইম, প্লেস অথবা অবস্থানটা বোঝায়। প্রিপোজিশনকে যদি আমরা ভাঙি তাহলে আমরা প্রিপোজিশনের ডেফিনেশনটা পেয়ে যাই। প্রিপোজিশন মানে হচ্ছে প্রিপোজিশন। প্রি মানে হচ্ছে পূর্বে, পজিশন মানে অবস্থান। আগে বসে যে ওয়ার্ডটি অন্য একটি ওয়ার্ডের আগে বসে তার অবস্থান নির্দেশ করে তাকেই প্রিপোজিশন বলে। অবস্থান সেটা হতে পারে টাইম, সেটা হতে পারে প্লেস, সেটা হতে পারে ডিরেকশন, এগুলো কি বলা হয়? পজিশন। তাহলে প্রিপোজিশন হচ্ছে যে ওয়ার্ডটি অন্য আরেকটি ওয়ার্ডের আগে বসে তার অবস্থান নির্দেশ করবে তাকে প্রিপোজিশন বলে। তাহলে প্রিপোজিশন হচ্ছে রিলেশন বোঝায়, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের রিলেশন বোঝায়। যেহেতু অবস্থান বোঝাচ্ছে, অবস্থান বোঝানো মানেই রিলেশন, যে কয়টার সময়, কখন, কোথায়, কিভাবে, এগুলো হচ্ছে প্রিপোজিশন। রিলেশন বোঝাচ্ছে, দুইটা ওয়ার্ডের মাঝে রিলেশন ক্রিয়েট করছে। আরেকটা হচ্ছে নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট। প্রিপোজিশন হচ্ছে এক নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট, নাউনও হয় অথবা নাউন ইকুইভ্যালেন্টও হয়। তাহলে নাউন ইকুইভ্যালেন্ট কি? নাউন ইকুইভ্যালেন্ট হচ্ছে নাউনের পরিবর্তে যা বসে। নাউন আমরা জানি কি, নাউন মানে হচ্ছে যে কোনো নাম, যে কোনো নামকে নাউন বলে। আর নাউন ইকুইভ্যালেন্ট হচ্ছে নাউনের সমান, নাউনের পরিবর্তে বসে, সেটাকে আমরা নাউন ইকুইভ্যালেন্ট বলি। নাউন ইকুইভ্যালেন্ট যেমন প্রোনাউন, প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করি শি, তারপরে হি, এরকম এই প্রোনাউনগুলো। জেরান্ড কি? জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে যখন আইএনজি বসে সেটা জেরান্ড হয়ে যায়। আরেকটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ হচ্ছে যেমন দ্য ক্লাসরুম, এটা একটা ফ্রেজের মতো। এখানে ক্লাসরুম নাউন এবং ক্লাসরুমের আগে যেহেতু দা বসছে, সো দ্য ক্লাসরুম ইজ আ নাউন ফ্রেজ। সো প্রোনাউন, জেরান্ড এবং নাউন ফ্রেজকে নাউন ইকুইভ্যালেন্ট বলে। এখন আমরা জানবো প্রিপোজিশন কত প্রকারের হয় এবং কি কি। প্রথম প্রিপোজিশনটা হচ্ছে সিম্পল অথবা সিঙ্গেল প্রিপোজিশন। সিম্পল অথবা সিঙ্গেল প্রিপোজিশন কি? সিম্পল অথবা সিঙ্গেল এটা আমরা নামেই বুঝতে পারছি। এখানে একটা মাত্র ওয়ার্ড হবে, যেমন ইন, টু, উইথ, আউট, এরকম এই প্রিপোজিশনগুলোকে বলা হয় সিম্পল অথবা সিঙ্গেল প্রিপোজিশন। এই ধরনের আরও অনেক প্রিপোজিশন আছে, যেমন হচ্ছে ধরো অ্যাজ, অ্যাট, অফ, এই ধরনের আরও অনেক সিম্পল অথবা সিঙ্গেল প্রিপোজিশনের সংখ্যাটাই অনেক। এরপরে হচ্ছে যেটা একটা মাত্র ওয়ার্ড দ্বারা তৈরি সেটাকে সিম্পল অথবা সিঙ্গেল প্রিপোজিশন বলে। এরপরে আসছে ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন হচ্ছে দুইটা প্রিপোজিশন নিয়ে যখন একটা প্রিপোজিশন হয় তখন সেটাকে আমরা ডাবল প্রিপোজিশন বলি। যেমন ইনটু প্রিপোজিশনের মধ্যে কিন্তু আমরা যদি এটাকে ভাঙি, যেমন ইনটু ইজ ইকুয়াল টু, এখানে একটা প্রিপোজিশন হচ্ছে ইন, আরেকটা প্রিপোজিশন হচ্ছে টু। তাহলে ইন প্লাস টু ইজ ইকুয়াল টু ইনটু। তাহলে দুইটা প্রিপোজিশন নিয়ে একটা প্রিপোজিশন হয়েছে ইনটু, আর তাই এটাকে ডাবল প্রিপোজিশন বলা হচ্ছে। আবার উইদাউটটা কেমন? উইথ প্লাস আউট, দুইটা প্রিপোজিশন মিলে হয়েছে একটা প্রিপোজিশন উইদাউট। তাহলে এই উইদাউট হচ্ছে ডাবল প্রিপোজিশন। সো দুইটা প্রিপোজিশন নিয়ে যখন একটা প্রিপোজিশন হয় তখন আমরা সেটাকে ডাবল প্রিপোজিশন বলি। এরপরে আসছে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশনটা কি? আচ্ছা, কম্পাউন্ড প্রিপোজিশনটা হচ্ছে প্রিপোজিশনের সাথে নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে। যখন কোনো প্রিপোজিশনের সাথে নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে তখন সেটাকে আমরা কম্পাউন্ড প্রিপোজিশন বলি। আচ্ছা, এখানে আমি একটা একদম আউট অফ সিলেবাস আমি একটা কথা বলি।
এটাকে আমরা কি উচ্চারণ করি বলো তো? এটা একটা গ্রামারের টপিক। এটাকে আমরা কি উচ্চারণ করি? আমরা এটাকে অনেকেই উচ্চারণ করি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ডি উচ্চারণ করি, তাই না? যেহেতু ডি আছে, এ ডি, তাই আমরা এটাকে উচ্চারণ করি অ্যাডজেক্টিভ, কিন্তু এটার অ্যাকচুয়াল উচ্চারণ হবে অ্যাডজেক্টিভ। এখানে ডি উজ্জ্ব অবস্থায় থাকবে, মানে ডিটা অনুচ্চারিত থাকবে, তাহলে এটার উচ্চারণ কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ উচ্চারণ হবে, অ্যাডজেক্টিভ এটা উচ্চারণ হবে, নট দিয়ে উচ্চারণ কিন্তু একদমই হবে না, উচ্চারণ হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, নট অ্যাডজেক্টিভ। আচ্ছা, এনিওয়েজ, সো প্রিপোজিশনের সাথে যখন নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে তখনই আমরা সেটাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলি। উদাহরণ হিসেবে দেখো, বিসাইড। বিসাইডকে আমরা ভেঙেছি কিভাবে? প্রথমে আসছে বাই, বাই হচ্ছে প্রিপোজিশন, প্লাস সাইড, সাইড হচ্ছে নাউন, তাহলে প্রিপোজিশনের সাথে নাউন বসছে, সো বাই প্লাস সাইড ইজ ইকুয়াল টু বিসাইড, তাহলে প্রিপোজিশন প্লাস নাউন বসে হয়েছে কম্পাউন্ড প্রিপোজিশন। আবার দেখো অ্যালং, অ্যালংয়ে আসছে কি? অন, অন প্রিপোজিশন প্লাস লং, লং হচ্ছে অ্যাডজেক্টিভ, সো অন প্লাস লং প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ বসে হয়েছে অ্যালং, সো এটা একটা কম্পাউন্ড প্রিপোজিশন। দেন 4 নম্বর প্রিপোজিশন হচ্ছে ডিটাচড। ডিটাচড প্রিপোজিশন, ডিটাচড মানেই আমরা বুঝি সব কিছু থেকে একদম আলাদা। যখনই সব কিছু থেকে কোনো কিছু আলাদা হয়ে যায় তখন সেটাকে আমরা বলি ডিটাচড। তাহলে ডিটাচড প্রিপোজিশনটা কেমন? এখানে আমি একটা সেন্টেন্স দিয়ে বুঝাচ্ছি। হোয়াট আর ইউ লুকিং ফর। এখানে হোয়াট আর ইউ লুকিং ফর একদম লাস্টটা হচ্ছে ফর, যেটা তোমার হচ্ছে প্রিপোজিশন একদম শেষে বসছে। আমরা কিন্তু প্রথমেই বলেছি যে ওয়ার্ডটা অন্য আরেকটা ওয়ার্ডের আগে বসে সেটার অবস্থান প্রকাশ করবে সেটাই হচ্ছে প্রিপোজিশন, কিন্তু এখানে কিন্তু আগে বসে নেই, এখানে একদম শেষে বসছে। তো একদম যেহেতু শেষে বসছে তাই এটাকে বলা হচ্ছে ডিটাচড প্রিপোজিশন। এটা একদমই আলাদা সমস্ত কিছু থেকে, মানে পুরোটা প্রিপোজিশনের পুরো ডেফিনেশন থেকে আলাদা, এটা একদম শেষে বসছে, সেটাকে আমরা বলি ডিটাচড প্রিপোজিশন। দেন লাস্ট ওয়ান হচ্ছে ডিসগাস্ট প্রিপোজিশন। ডিসগাস্ট প্রিপোজিশনকে আমি বলি অ্যাবনর্মাল ফর্ম অফ প্রিপোজিশন, মানে প্রিপোজিশনের অ্যাবনর্মাল ফর্ম। এ এবং ও এই দুইটা অ্যালফাবেটকে আমরা প্রিপোজিশন হিসেবে এখানে ধরছি। এ এবং ও অ্যালফাবেট, অ্যালফাবেট কি? এ বি সি ডি, এগুলো হচ্ছে অ্যালফাবেট। এই এ এবং ও এই দুইটা অ্যালফাবেটকে আমরা অনেক সময় প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি, আর তাই এটাকে বলা হয় ডিসগাস্ট প্রিপোজিশন। মানে এ এবং ও এই দুইটা অ্যালফাবেট প্রিপোজিশন হিসেবে বসে, কিন্তু মানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু আমরা এগুলোকে প্রিপোজিশন অনেক সময় মনে করতে পারি না, বা প্রিপোজিশন এগুলো আমরা ধরতে পারি না। যেমন হি ওয়েন্ট আ হান্টিং, এখানে দেখো এ বসছে, এটা হচ্ছে প্রিপোজিশন। কেন এখানে প্রিপোজিশন হি ওয়েন্ট আ হান্টিং? কারণ হচ্ছে হি ওয়েন্ট ফর অথবা টু হান্টিং, এক্স্যাক্ট যদি আমরা প্রিপোজিশন ব্যবহার করি তখন এটা হবে হি ওয়েন্ট ফর অথবা হি ওয়েন্ট টু হান্টিং, কিন্তু আমরা এখানে ফর অথবা টু কোনোটাই আমরা এখানে ব্যবহার করি নাই, আমরা এখানে ব্যবহার করেছি এ, হি ওয়েন্ট হান্টিং। এটা কিন্তু সেন্টেন্স হিসেবে একদম 100% কারেক্ট, এবং এ এখানে প্রিপোজিশন হিসেবে বসছে, এটা যে প্রিপোজিশন এটা কিন্তু কারো বোঝার সাধ্য নাই। সো এই জন্যই আমি বলি যে কেউ যদি 100% মাদার টাং কারো যদি ইংলিশ না হয় তখন সে মানে বোঝার উপায় নেই সে সেখানে কোনটা প্রিপোজিশন আকারে ব্যবহার করছে। সেখানে এ হচ্ছে প্রিপোজিশন। আবার ধরো ইটস 10 o'clock, এটা ইটস 10 o'clock, এটাকে যদি আমরা বলতাম এক্স্যাক্ট প্রিপোজিশন অনুযায়ী তাহলে বলতাম ইটস 10 অফ ক্লক, কিন্তু আমরা এখানে অফ উচ্চারণ না করে আমরা বলছি ইটস 10 o'clock, তাহলে এখানে ও বসছে, সো এই ও হচ্ছে প্রিপোজিশন ইটস 10 o'clock। অনেক সময় এ এবং ও এই দুইটা অ্যালফাবেট প্রিপোজিশন আকারে ব্যবহৃত হয়, আর এই কারণে এগুলোকে বলা হয় ডিসগাস্ট প্রিপোজিশন। প্রিপোজিশন হয় ইন, টু, বিসাইড, অন, অফ এগুলা, কিন্তু অ্যালং এগুলা, কিন্তু এ আর ও কখনো প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় না কারণ এগুলো অ্যালফাবেট, কিন্তু ডিসগাস্ট প্রিপোজিশন মানেই হচ্ছে এই দুইটা অ্যালফাবেটকে আমরা প্রিপোজিশন আকারে ব্যবহার করি, যখন এই দুইটা অ্যালফাবেট অন্য কোনো ওয়ার্ডের আগে বসে তার দুইটা ওয়ার্ডের রিলেশন মেক করবে তখনই আমরা সেটাকে ডিসগাস্ট প্রিপোজিশন বলি। সো এই ছিল আমাদের প্রিপোজিশনের প্রকারভেদ, যে প্রিপোজিশন কত ধরনের হতে পারে এবং কি কি হতে পারে। এবার আসবো আমরা
প্রিপোজিশনের ব্যবহারে, যে প্রিপোজিশন কখন কোথায় বসে। হাজারো প্রিপোজিশন আছে যেগুলোকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলি, এবং আমি শুরুতেই বলেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করা একটা স্টুডেন্টের পক্ষে কতটুকু সম্ভব আই রিয়েলি ডোন্ট নো, যেহেতু আমি নিজেই কখনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করিনি, আমার দ্বারা হয়তো সম্ভবও না, আমার এত ধৈর্যও নাই। সো কিছু বেসিক প্রিপোজিশন আছে যেগুলো আমরা খুব সহজেই কিন্তু শিখে নিতে পারি, সারা জীবন মনে রাখতে পারি, এবং আমরা এগুলো শিখলে ইনশাল্লাহ আমরা পরীক্ষায় পেরে যাব। সো এটাই হচ্ছে আমাদের মেইন প্রিপোজিশনের ইউজেস। তো আমি এটা আজকের ভিডিওতে আমি এটা আর দেখাচ্ছি না ইনশাল্লাহ। এটা ইনশাল্লাহ আমি পরবর্তী কোনো ভিডিওতে বানাবো। পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আমি একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেব। সো কারো যদি এটা অনেক বেশি নেসেসারি হয়ে থাকে যে আমাকে প্রিপোজিশন শিখতেই হবে, সো অবভিয়াসলি আমার ইউটিউব চ্যানেল তো সাবস্ক্রাইব করতেই হবে, অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ ফলো করতে হবে, গ্রুপে মেম্বার হতে হবে। আরেকটা কথা আমি বলে রাখি, যেহেতু আমি ক্লাস নিয়ে থাকি, অনেকে ক্লাসের ব্যাপারে জানতে চায় যে আমি কীভাবে ক্লাস নিই। সেটা হচ্ছে আমি অনলাইনে ক্লাস নিই, এবং অনলাইনে গুগল মিট, যেটা করোনার টাইমে অনেক বেশি পরিচিত ছিল আমাদের সবার কাছে, আমরা গুগল মিটে ক্লাস করতাম, ক্লাস নিতাম। গুগল মিট অথবা জুম অ্যাপের মাধ্যমে আমি ক্লাস নেই, যার যেটা পছন্দ। আমি গুগল মিটটাই বেশি পছন্দ করি জুম অ্যাপ থেকে। সো মেইনলি আমি গুগল মিটে ক্লাস নিই, এবং একদম কী বলে পার্সন টু পার্সন ক্লাস হয়। এখানে আমি থাকি এবং আমার স্টুডেন্ট থাকে অনলি। যদি কেউ একা পড়তে চায় তো সেখানে আমি এবং আমার একমাত্র স্টুডেন্ট থাকে, আর যদি ব্যাচে কেউ পড়তে চায় তো আমি থাকি, এবং হচ্ছে আরও অনেকজন স্টুডেন্ট থাকে। সো এই হচ্ছে আমার ক্লাসের ওয়ে, যেখানে আমি ক্লাস নিই। এবং আচ্ছা, অনেকেই এবার আসে মান্থলি ফি জিজ্ঞেস করে আমাকে যে আমি মান্থলি কত করে নিই। সেটা হচ্ছে স্কুল লেভেলে আমি নিই 1500 টাকা মান্থলি, ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত। এর নিচে আমি পড়াই না, এর নিচে পড়তে চাইলে পড়াবো, কিন্তু আসলে আমি সাধারণত এর নিচে আমি পড়াই না। কলেজ লেভেলটা আমি বেশি প্রেফার করি। সো কলেজ লেভেলে আমি মান্থলি 2000 করে নিই। সো এই হচ্ছে আমার পুরো ক্লাসের ডেসক্রিপশন। সো এইগুলো জেনেই হচ্ছে কেউ যদি আমার কাছে পড়তে চাও, সো এগুলো জেনেই পড়তে আসবে। আর অনেক মানুষ হচ্ছে, অনেক স্টুডেন্ট হচ্ছে আমাকে ইনবক্সে বলে যে মান্থলি ফি অনেক বেশি, মান্থলি ফি কমান। যেহেতু আমি এখানে কোনো কিছু বিক্রি করছি না, আমার প্রোডাক্ট বিক্রির অন্য আরও একটা পেজ আছে। সো সেখানে আমি আসলে বার্গেনিংটা মানে পছন্দ করি না, যে কাস্টমাররা বার্গেনিং করুক। আর এখানে তো আমি পড়াচ্ছি বা ক্লাস নিচ্ছি, এখানে তো বার্গেনিং একদমই চলে না। সো আমি আশা করবো যে তোমরা বার্গেনিং করবা না, যে আরও কমান, এটা বার্গেনিংয়ের জায়গা না। আমরা তো আসলে কখনো কোনো টিচারকে বলি নাই যে, ধরো যখন আমি স্কুল কলেজে ছিলাম, আমি যখন কলেজে পড়তাম তখন আমি যেখানে যার কাছে ইংরেজিটা শিখতাম, ইংরেজি ক্লাস করতাম, সে মান্থলি কিন্তু 2000 করেই নিত, এবং আমি কিন্তু কখনো বলি নাই যে মান্থলি ফি কমান, এত কেন নিচ্ছেন, 1000 নেন। এটা আমরা আসলে বলতে পারি না। এবং যখন বাসায় এসে যখন স্যার পড়াতেন, তখন হচ্ছে এক একজন স্যার, স্টিল আমার মনে আছে, একজনকে বোধহয় আমি মান্থলি 10,000 করেও দিয়েছি। সো এইসব জায়গায় আসলে আমরা বার্গেনিংটা করি না, বার্গেনিংটা মানায় না। সো এই ছিল আমার সব কিছু। ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে আমি প্রিপোজিশন মানে ব্যবহৃত হয়, ইউজেস অফ প্রিপোজিশন কীভাবে হয়, কোথায় আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করবো, ইনশাল্লাহ আমি সেটা শিখিয়ে দেবো। টিল দেন, Allah Hafiz, and stay tuned with me.